আফটারনুন স্টুডেন্ট। আমরা আজকে দ্বাদশ শ্রেণীর যে অর্গানিক বিষয়টা পড়াচ্ছিলাম তার শুরু করেছিলাম, কিছুটা আলোচনা হয়েছিল। আগের দিন আমরা আগের ভিডিওতে কিরাল সেন্টার বা স্টোরেজেনিক সেন্টার বা অ্যাসিমেট্রিক সেন্টার এই নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা কিছু উদাহরণ দেবো কিরাল মলিকুল এবং অ্যাকিরাল মলিকুল, অর্থাৎ কোনগুলো কিরাল মলিকুল আর কোনগুলো অ্যাকিরাল মলিকুল আমরা বুঝবো। কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি। উদাহরণগুলো হচ্ছে কার্বন, এর সঙ্গে আমার এখানে ধরো এটা ওএইচ আছে, এখানে আমার আছে CH2। আমরা যে ছবির সাহায্যে যেটা প্রকাশ করছি মলিকুলটাকে, এটার নাম হচ্ছে ফ্লাইং ওয়েজ সিস্টেম। ফ্লাইং ওয়েজ সিস্টেম, ফ্লাইং ওয়েজ সিস্টেমের কথা আমি একটু আগে বলেছিলাম যে দুটো বন্ড প্লেনে থাকবে আর দুটো বন্ডের একটা বন্ড প্লেনের উপরে অর্থাৎ বোর্ডের উপরে, এই মোটা মোটা দাগে দেখাচ্ছে যেটা। আর একটা ড্যাশ লাইনে যেটা দেখাবো এটা হচ্ছে প্লেনের ভিতরে আছে, এটা হাইড্রোজেন দিচ্ছি, এটা ব্রোমিন দিলাম। তাহলে যেহেতু এই মলিকুলটার মধ্যে উপস্থিত যে কার্বনটা আছে কেন্দ্রে, তার চারিদিকে চারটে ডিফারেন্ট গ্রুপ বা পরমাণু আছে, সেজন্য এই মলিকুলটা কি হবে? কায়রাল হবে। এর একটা কায়রাল সেন্টার আছে বা স্টোরেজেনিক সেন্টার আছে, আগের দিনে বলেছিলাম। তাহলে আমাদের এখানে পরীক্ষা কিন্তু আসতে পারে যে নিচের কোনগুলি কায়রাল কোনগুলি অ্যাকায়রাল। তাহলে তোমরা দেখবে যে অণুর মধ্যে স্টোরেজেনিক সেন্টার আছে, বিশেষ করে যদি একটা পরমাণু থাকে স্টোরেজেনিক সেন্টার, মানে একটা কার্বনযুক্ত স্টোরেজেনিক সেন্টার যুক্ত অণু যদি থাকে, সেখানে আমরা দেখবো যে যদি কার্বনটা স্টোরেজেনিক হয় তাহলে মলিকুলটা কি হবে? কায়রাল হবে। আর যদি সেই অণুটাতে কিরাল সেন্টার বা অ্যাসিমেট্রিক সেন্টার না থাকে তাহলে অ্যাকায়রাল হবে। তবে আগের দিন বলেছিলাম যে কোনো অণুতে কিরাল সেন্টার বা অ্যাসিমেট্রিক সেন্টার থাকলেই সে অণুটা সামগ্রিকভাবে কিরাল নাও হতে পারে। যেমন আমরা টার্টারিক অ্যাসিডের কথাই আমরা বলছি। আমি টার্টারিক অ্যাসিডটা যেভাবে প্রকাশ করছি ছবিতে, যে কনফিগারেশন দেখাচ্ছি, এটাকে বলা হয় ফিশার প্রজেকশন। বিজ্ঞানী ফিশার থ্রি ডাইমেনশনাল অণুকে তিনি এইভাবে প্লেনে প্রকাশ করেন, এই জন্য নাম হচ্ছে ফিশার প্রজেকশন। আমরা ফিশার প্রজেকশন কিভাবে আঁকতে হবে সেটা আমরা একটু পরেই বলবো। তার আগে আমরা দেখে নিই যে এটা কিরাল, টার্টারিক অ্যাসিডগুলো দেখে নিই আমরা, কিরাল না অ্যাকিরাল দেখে নিচ্ছি। টার্টারিক অ্যাসিডের COH গ্রুপ থাকে দুখানা OH গ্রুপ থাকে, আর কার্বন তো আছে এখানে, এখানে কার্বন, আর এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে OH থাকে। তাহলে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে ফিশার প্রজেকশনে HOH অর্থাৎ দুটো H একই পাশে আছে আর OH দুটো ডান পাশে আছে। কিছুক্ষণ আগে বললাম যে কোনো অণুর কিরাল হতে গেলে তার মধ্যে অন্তত একটা কিরাল সেন্টার থাকতে হবে। তাহলে এখানে দুটো কার্বন আছে, দুটো কার্বন কিন্তু কিরাল বা স্টোরেজেনিক সেন্টার, অর্থাৎ স্টোরেজেনিক বা অ্যাসিমেট্রিক। তাহলে দুটো কিরাল সেন্টার থাকছে, তা সত্ত্বেও এই অণুটা কিন্তু অ্যাকায়রাল। আমরা আগের দিন কিরাল আর অ্যাকায়রালের কনসেপ্ট দিয়েছিলাম যে যদি কোনো অণু তার মিরর ইমেজের সঙ্গে সুপারইম্পোজ করে যায় তাহলে তারা হবে অ্যাকায়রাল, আর যদি মিরর ইমেজে যদি সুপারইম্পোজ না করে তাহলে তারা হবে কায়রাল। তো দেখা গেছে বেসোমেট্রিক অ্যাসিডটা এর মিরর ইমেজে সুপারইম্পোজ করে যায়। কেন করে যায়, অণুগুলো কেন অ্যাকায়রাল হয় সেটাও আমরা আলোচনা করেছিলাম। তিনটে সামনের কথা বলেছিলাম প্রতিসাম্য, একটা হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি,
নম্বরের সেন্টার সিমেট্রি। ওখান থেকে আমরা বুঝেছিলাম যে কোনো অণুতে যদি ওই সমস্ত এলিমেন্ট অফ সিমেট্রি থাকে তাহলে তারা একার হবে। তাহলে আমরা দেখি ওদের মধ্যে কোনো সিমেট্রি আছে কিনা, এর মধ্যে কোনো সিমেট্রি আছে কিনা দেখি। তাহলে এখানে আমরা একটা মনে মনে একটা প্লেন আঁকি, মিরর প্লেন। এটা আমরা যদি মিরর ভাবি তাহলে মিরর ভাবলে কি হবে, মনে হচ্ছে যেন এই পার্টটা মিরর ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে এরকম যদি কেস হয় তাহলে বুঝতে হবে এর মধ্যে একটা ইন্টারনাল প্লেনার সিমেট্রি আছে। প্লেনার, এটা বলে প্লেনার সিমেট্রি। তো ইন্টারনাল প্লেনার সিমেট্রি থাকার জন্য কি হচ্ছে, মলিকিউলটা একাকার হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে কিরাল সেন্টার থাকা সত্ত্বেও কিন্তু অণুগুলো একাকার হতে পারে। আমরা এবার নেক্সট সেন্টার যেটা বলবো সেটা হচ্ছে কয়েকটা টার্মস, enantiomer and diastereoisomer বা diastereomers। এই বিষয়ে আমরা কিছু আলোকপাত করব। enantiomer আর একটা টার্ম কি দেখবো আমরা, diastereoisomer বা diastereomers। আগে আমরা enantiomer ব্যাপারটা কি বুঝি। আমরা এখনই যে আলোচনা করলাম যে কোনো কার্বনের চারিদিকে যদি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, চারটি ডিফারেন্ট গ্রুপ থাকে, সেই কার্বনটা হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন। আর মলিকিউলটা কি হবে, মলিকিউলটা হচ্ছে কাইরাল। কারণ ওই মলিকিউলটা যে মিরর ইমেজ তার সঙ্গে ও সুপারইম্পোজ করে না। তাহলে আমি একটা যে উদাহরণটা দিয়েছিলাম ওটা আবার আমি লিখি যে কার্বন, আমি এই উদাহরণ, আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, ধরো এ আছে, এখানে বি আছে, প্লেনের উপরে আছে এই গ্রুপটা, সি গ্রুপটা, আর প্লেনের ওপাশে অর্থাৎ নিচে আছে, ওই দিকটা আছে, আমার চোখ থেকে দূরে আছে, এটা আমরা ডি ধরলাম। তাহলে এর যদি আমরা মিরর ইমেজ দেখি তাহলে কি হয়, চেহারাটা আগের দিনও আমি এটা দেখেছিলাম এই ধরনটা। তাহলে সামনের দিকে বি থাকবে এরকম, আর যে মোটা লাইন দিয়ে যে আমি দাগটা দিচ্ছি, বন্ডটা দেখাচ্ছি, ওয়েজ বন্ড, সেটা সি, আর এইদিকে অর্থাৎ ড্যাশ লাইনগুলোর মধ্যে যে বন্ডটা দেখাচ্ছি আমরা, এটা ডি। তাহলে এই মিরর ইমেজ সেদিনও বললাম যে এরা সুপারইম্পোজ করবে না। তোমার বাড়িতে মডেল বানিয়ে দেখতে পারো যে একটা বল, অর্থাৎ মডেলগুলো যেগুলো হয় কি বলের চারিদিকে চারটে ডিফারেন্ট গ্রুপ নেবে, ডিফারেন্ট কালারের বল নেবে, বল নিয়ে মডেল বানিয়ে তার মিরর ইমেজটাও বানাবে, বানিয়ে দেখবে যে এরা সুপারইম্পোজ করবে না। তাহলে এই যে রিলেশনশিপ, এরা পরস্পরের বলা হয় এই দুটো ইমেজ, অর্থাৎ এই যে দুটো মলিকিউল, এটাকে বলা হয় enantiomer। অর্থাৎ enantiomer এক ধরনের আইসোমার। এদের মধ্যে এদের কানেক্টিভিটি সেম, অর্থাৎ কার্বনের সঙ্গে যে কানেক্টিভিটিতে বন্ডগুলো যুক্ত আছে, যে বন্ডগুলো আছে সেই কানেক্টিভিটি সেম, বাট কনফিগারেশনটা আলাদা। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড ইন স্পেস টা আলাদা হওয়ার জন্য এই মিরর ইমেজটা, এবং ডিফারেন্ট গ্রুপ আছে, এই মিরর ইমেজটা কি হচ্ছে, এই মিরর ইমেজটা সুপারইম্পোজ করলো না। এবং এই যে রিলেশনশিপ, এই এর নাম হচ্ছে কি, enantiomer। enantiomer এর মনে রাখতে হবে ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ এদের মধ্যে একই রকম হয়, তবে এদের আরেকটা ধর্ম আছে, যেটা ধর্মটা আমরা নেক্সট সেশনে পড়াবো। এদের অপটিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আলাদা হবে। এরা অপটিক্যাল অ্যাক্টিভ হবে, কিন্তু অপটিক্যাল রোটেশন যেটা, সেই রোটেশনটা কিন্তু অপোজিট হবে, ভিন্ন হবে, চিহ্নটা ভিন্ন হবে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি ল্যাকটিক অ্যাসিড। যদি আমরা নিই, ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে আমরা ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে তৈরি করি CH3CH, CH3CH OH C++COH, এটা অ্যাসিড গ্রুপ, এটা OH গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, এটা হাইড্রোজেন। অর্থাৎ এই কার্বনটা হচ্ছে একটা অ্যাসিডিক কার্বন, অর্থাৎ এই মলিকিউলটা কিন্তু কিরাল। এটার নাম কি, ল্যাকটিক অ্যাসিড। তো এই মলিকিউলটাকে যদি আমরা
সিক্স গ্রুপে লিখলাম। আর আমরা এখানে আমরা লিখলাম ওএস গ্রুপটা, যেটা প্লেনের উপরে দেখাচ্ছি। আর এটা আমরা লিখছি হাইড্রোজেন। তাহলে এর এনার্জি মান কি হবে? আমি এর যে মিনারেল এলিমেন্টস নেব, সেই মিনারেল এলিমেন্টসটা হবে ওর এনার্জি মান। মিনারেল এলিমেন্টসটা কি? এটা হলো মিনারেল এলিমেন্টস। তাহলে যে সমস্ত অণুর মধ্যে অন্তত একটা অ্যাসিমেট্রিক সেন্টার থাকবে, তার অপর একটি আইসোমার থাকবে, সেই আইসোমারটা হচ্ছে তার পরস্পর এনার্জি মান। তাহলে এখানে দেখতে পাচ্ছি ল্যাকটিক অ্যাসিডের দুটো স্টিরিও আইসোমার আছে, বা দুটো এনার্জি মান সম্পর্কিত আছে। এক নম্বর এটা, এক নম্বর। তাহলে কোন মলিকিউলে যদি একাধিক অ্যাসিমেট্রিক সেন্টার থাকে, তাহলে কতগুলো আইসোমার সম্ভব সে বিষয়ে একটা আমাদের ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খেয়াল রাখবে, বইয়ে দেওয়া আছে এগুলো। এখানে n মানে হচ্ছে নাম্বার অফ অ্যাসিমেট্রিক কার্বন, এটা হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা। এটা জোড় হতে পারে, বিজোড় হতে পারে। যেমন n এর মান যদি 1 হয় তাহলে বিজোড়, n এর মান 2 হলে জোড়, এরকম। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমরা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড যেগুলো দেখব, অপটিক্যালি অ্যাক্টিভ মানে যে সমস্ত আইসোমারগুলো অপটিক্যাল রোটেশন ঘটায়, তারা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। 2n, 2 to the power n, অর্থাৎ যদি এর মধ্যে কোনো রকম যদি প্লেনার সিমেট্রি বা অন্য ধরনের কোনো প্রতিসম থাকে না, সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি যে নাম্বার অফ অ্যাসিমেট্রিক সেন্টার যদি এক হয়, তাহলে n = 1 1, তাহলে 2 to the power 1 মানে 2, দুটো আইসোমার আছে, দুটো ইলেকট্রন, দুটো আইসোমার। অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে যারা অপটিক্যাল রোটেশন দেখাতে পারে না। 2n, সরি এটা 0 হবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে যে সমস্ত অণুর মধ্যে যদি কোনো প্রতিসাম্য থাকে, তাদের ক্ষেত্রে ফর্মুলাটা একটু আলাদা হবে। এর মান যদি ইভিন হয়, ইভিন মানে জোড়, বাংলায় বলে কি জোড়। আর n এর মান একটা কি আছে অড, অড মানে বিজোড়। তাহলে ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হবে 2 to the power n - 1, আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যে আইসোমার সেগুলো সংখ্যা হবে 2 to the power n - 2/2। আর অড কি হবে? অড যদি হয় এর মানটা, তাহলে 2 to the power n - 1 - 2 to the power n - 1/2। আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমারের সংখ্যা হবে 2 to the power n - 1/2। এই ফর্মুলাগুলো খেয়াল রাখতে হবে। আমরা এবার উদাহরণগুলো দিয়ে কয়েকটা ক্ষেত্রে দেখাবো যে সংখ্যাটা কত হচ্ছে। আচ্ছা, আমরা যেটা আলোচনা চলছিল আমাদের এনানসিওমান আর ডাইস্টোয়াইসোমার। ডাইস্টোয়াইসোমারটা একটু আমরা আলোচনা করি, দিয়ে আমরা দেখাবো যে স্টিরিও আইসোমারের সংখ্যাগুলো কি হতে পারে। ডায়াস্টিরিওমার্স বা ডায়াস্টিরিওআইসোমার সংখ্যাকে ডায়াস্টিরিওমার্স। ডায়াস্টিরিওমার কি? যাদের মধ্যে কোনো ধরনের মিরর ইমেজ রিলেশনশিপ নাই
এবং যারা অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে ইনঅ্যাক্টিভ হতে পারে তারা হচ্ছে পরস্পরের ডায়াস্ট্রিও আইসোমার বা ডায়াস্ট্রিমার্স। আমরা এই ধরনের দেখি টার্টারিক অ্যাসিড, আবার আমি লিখছি টার্টারিক অ্যাসিডের সঙ্গে এটা হচ্ছে ফিশার রিলেশনে আমরা দেখাচ্ছি এইচ ওএইচ এইচ ওএইচ। তাহলে টার্টারিক অ্যাসিডের কতগুলো আইসোমার থাকবে আমরা ওই ফর্মুলায় আমরা দেখতে পারি যে n এর মান জোড় যদি হয় আর এর মধ্যে একটা আবার বেশ করে এই যেটা লিখেছি এর মধ্যে এখানটা প্লেন অফ সিমেট্রি করার জন্য কি হচ্ছে n-1 হয়ে যাচ্ছে। তাহলে নাম্বার অফ আইসোমার কত হবে অপটিক্যালি অ্যাক্টিভ 2 টু দি পাওয়ার 2 - 1 মানে দুটো হবে। তাহলে নাম্বার অফ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কত হবে 2 টু দি পাওয়ার n-1 মানে 2 - 2/2 মানে 2 টু দি পাওয়ার 0 মানে 1 হবে। অর্থাৎ তিনটা আইসোমার থাকে। দেখি তিনটা আইসোমার কি আছে। তাহলে এটাকে বলা হয় এই প্রথমটা যেটা লিখেছি ওটা এটাকে বলা হয় মেসো টার্টারিক অ্যাসিড। কি বললাম মেসো টার্টারিক অ্যাসিড। এটাকে মেসো বলছে কেন? কারণ এখানে যে প্লেন অফ সিমেট্রি আছে এই প্লেন অফ সিমেট্রি থাকার জন্য কি হচ্ছে কিরাল সেন্টার থাকা সত্ত্বেও এরা একারাল হচ্ছে, ফলে এরা অপটিক্যাল রোটেশন দেখাতে পারে না। তাহলে একারাল অণুগুলো কি বুঝলাম যে ওদের অপটিক্যালি অ্যাক্টিভ নয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। তাহলে এটা একটা সংখ্যা। এর মিরর ইমেজ যদি আমরা নিই তাহলে দেখবো যে একই মিরর ইমেজ পাওয়া যায়, মানে মিরর ইমেজের সঙ্গে এই বস্তুটা এটা পুরোপুরি সুপারইম্পোজ করে দেবে। সুতরাং আমি মিরর ইমেজ রাখছি না, কাউন্টের মধ্যে পড়ছে, ওই জন্য বিয়োগটা হচ্ছে। নেক্সট এটা আমরা আরেকটা আইসোমার আছে, যদি আমরা এই হাইড্রোজেনটা এই ওএইচ এর ওএইচ আছে এটা যদি উল্টে দিই এরকম করে দিলাম, অর্থাৎ এই পাশে ছিল হাইড্রোজেন আমি এই পাশে আনলাম প্রথম হাইড্রোজেনটাকে 2 নম্বর হাইড্রোজেন, এটা যদি এক হয় এটা 2 নম্বরে ওএইচ গ্রুপটা আছে এদিকে রাখলাম। এই হাইড্রোজেন এখানে যেখানে আছে সেখানে থাক, এটা যেখানে আছে সেখানে থাক, এখানে আমরা সিওএইচটা আছে। এখানে কিন্তু এই ধরনের যে প্লেন অফ সিমেট্রি ছিল এখানে এই ধরনের কিছু নেই। সুতরাং এর একটা কিন্তু এনার্সিয়াম আছে, সেটা কি মিরর ইমেজটা দেখলে বুঝতে পারবো। তাহলে এটা আমি এক নম্বর ইমেজ, এক নম্বর আমার ফিগার বা চিত্র, এটা মিরর ইমেজটা কি হবে এইচ ওএইচ এইচও এইচ সিওএইচ সিওএইচ। তাহলে দেখতে পাচ্ছি যে এই দুটো কিন্তু পরস্পরের, এটা 2 নম্বর এটা 3 নম্বর, এদের মধ্যে রিলেশনটা হচ্ছে কি এরা হচ্ছে এনানসিওমার, এরা হচ্ছে কি এনানসিওমার। এদেরকে প্লাস মাইনাস জোড়া বলা হয়, কারণ অপটিক্যাল রোটেশন এদের একটা প্লাস একটা মাইনাস। আমরা অপটিক্যাল রোটেশনটা নিয়ে আমরা নেক্সট অবজার্ভ করব তখন আমরা ক্লিয়ার হবে জিনিসটা। তো আমরা তখন কি দেখছি যে 1 2 3 মোট আইসোমারের সমান কত হলো, তাহলে এখানে আমরা 2 টু দি পাওয়ার 2 - 1 2 পেয়েছি, এখানে 1 পেয়েছি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। তাহলে মোট কত হলো 1 2 3। এখন রিলেশনটা কি হবে 2 আর 3 এর মধ্যে তো আমি লিখেছি এনানসিওমার। তাহলে আমি যে উদাহরণটা দেব বললাম যে ডায়াস্ট্রোমার বা ডায়াস্ট্রোমার কোনটা থাকে 1 এবং 2, অর্থাৎ 1 এবং 2 এরা কিন্তু আইসোমার, এরা পরস্পর আইসোমার, কিন্তু তাদের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশনশিপ নেই। এর কি এটা মিরর ইমেজ হতে পারে? হতে পারে, কারণ এখানে ওএইচ গুলো একদিকে আছে, এখানে দুটো আলাদা দিকে আছে। তাহলে এদের মধ্যে রিলেশন কি হবে 1 এবং 2 এর মধ্যে রিলেশন হবে এরা ডায়াস্ট্রোমার ডায়াস্ট্রোমার। সিমিলারলি 1 এবং 3 এর মধ্যে সেম রিলেশনশিপ হবে, কারণ এটাও কিন্তু মিরর ইমেজ নয়। তাহলে আমরা কি লিখব এটাও কিন্তু এরা ডায়াস্ট্রোমার। আমরা 2 এবং 3 এর মধ্যে রিলেশনটা লিখে নিতে অলরেডি বোর্ডে লেখা আছে, আবার আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে এনানসিওমার। এগুলোর বাংলা পরিভাষা এখনো তৈরি হয়নি, এগুলো সব ইংরেজিতে মধ্যে বুঝতে হবে, বাংলা বইয়ে ইংরেজিতে আসবে। তাহলে আমরা কি দেখলাম ডায়াস্ট্রোমার কি বুঝলাম যে যাদের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশন নেই। তাহলে মনে রাখতে হবে ডায়াস্ট্রোমারের যারা ডায়াস্ট্রোমার তাদের কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজ আলাদা হবে, কেমিক্যাল প্রপার্টিজ আইডেন্টিক্যাল হতে পারে, তবে সিমিলার একই রকম হবে না। তো ডায়াস্ট্রোমারের আর কি উদাহরণ হতে পারে যারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ,
তাহলে ডায়াস্ট্রিয়াল মানগুলো কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হতে পারে, আর ইনার্শিয়াল মানগুলো কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অপটিক্যালি অ্যাক্টিভ ব্যাপারটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে ডায়াস্ট্রিয়াল মানের আরেকটা উদাহরণ দিই। বিশেষ করে আমরা ক্লাস 11 এ জিওমেট্রিক্যাল আইসোমারজিন পড়ার সময় দেখেছি যে বিশেষ করে যেখানে ডাবল বন্ড আছে অ্যালকিন কেমিস্ট্রি, তাছাড়া সিলেবাসের বাইরে কিছু তোমাদের জিনিস আছে যেগুলো সাইক্লিক কেমিস্ট্রি, সেখানে কিন্তু আমরা অনেক ডায়াস্ট্রিয়াল উদাহরণ পাবো। তো বিউট 2n এর একটা আইসোমার আমরা দেখি কি কি আইসোমার লিখতে পারি আমরা। বিউট 2n এর আমরা সংকেতটা লিখছি CH3 বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। তাহলে এর জিওমেট্রিক্যাল আইসোমার কত থাকতে পারে তোমরা ক্লাস 11 এ পড়েছো? দুটো হবে, একটা হচ্ছে এগুলোর নাম আছে জিওমেট্রিক্যাল আইসোমারের নাম, আবার একটা নাম হচ্ছে কি ডায়াস্ট্রিয়াল আইসোমার, পাই ডায়াস্ট্রিয়াল আইসোমার, পাই ডায়াস্ট্রিয়াল আইসোমার। এই একটা আইসোমার লিখতে পারি আমরা। আবার এটাও হতে পারে মিথাইল গ্রুপ হাইড্রোজেন, এই মিথাইল গ্রুপটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ এই মিথাইলের সঙ্গে এই মিথাইল পুরো অপোজিটে থাকবে, এই অবস্থায় নিয়ে আসলাম, আর এই হাইড্রোজেন দুটো অপোজিটে আছে। তাহলে দুটো মিথাইল গ্রুপ একই দিকে আছে আর এখানে দুটো মিথাইল গ্রুপ উল্টো দিকে আছে। এরা জিওমেট্রিক আইসোমার তোমরা পড়ে যাও। এটা যে সিস বলে, সিস বিউট টুইন, এটা ট্রান্স আইসোমার, বা তোমরা এতে পড়েছ নামকরণে এটা হচ্ছে ই আইসোমার আর এটা হচ্ছে জেড আইসোমার। জেড ফর জুসামেন, ই ফর ইন্টারজেন, পুরো জার্মান ওয়ার্ড। জেড মানে জুসামেন মানে টুগেদারনেস, একই দিকে আছে, আর ই মানে ইন্টারজেন মানে উল্টো দিকে থাকবে, জার্মান ওয়ার্ড। তো ট্রান্স আর সিস এরা কিন্তু পরস্পরের ডায়াস্ট্রিয়াল, কারণ এদের মধ্যে কোনো মিরর ওয়েভ রিলেশনশিপ নেই। তাহলে এদের মধ্যে মিরর ওয়েভ রিলেশনশিপ নেই মানে এরা ডায়াস্ট্রিয়াল। তাহলে ডায়াস্ট্রিয়াল এখানেও দেখলাম আমরা 1 2 1 3, এবং সেই সঙ্গে সঙ্গে বিউট 2 এর ক্ষেত্রে সিস এবং ট্রান্স এরা কিন্তু পরস্পরের ডায়াস্ট্রিয়াল, বা এদের একটা নাম আছে পাই ডায়াস্ট্রিওমার, পাই ডায়াস্ট্রিওমার। আবার আমরা রিং জাতীয় যে কম্পাউন্ড দেখব সেখানে আমরা যদি দেখি যে ধরো এরকম ধরনের আছে হাইড্রোজেন ওএইচ, হাইড্রোজেন ওএইচ। আবার এর আইসোমার তো আমরা এভাবে লিখতে পারি হাইড্রোজেন ওএইচ, ওএইচ হাইড্রোজেন। তাহলে এরাও কিন্তু ডায়াস্ট্রিওমার, এদেরকে বলা হয় রিং ডায়াস্ট্রিওমার। তো যাই হোক, আমাদের এনান্সিওমার এবং ডায়াস্ট্রিওমার নিয়ে আমরা কিছু আলোচনা রাখলাম। এবার আমরা ছোট্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফিশার প্রজেকশন কিভাবে আমরা আঁকতে হয়, এটা আমাদের জানা দরকার। আমি আলোচনা শুরু করবো ফিশার প্রজেকশন কিভাবে আঁকতে হয়। কত মিনিট হলো? 20 মিনিট হয়েছে।